নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নষ্টনীড় এই প্রথম পরিচ্ছদটা শোনাচ্ছি। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না। তার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও বেশ গরম, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরাজি খবরের কাগজ বের করতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করতে হয় নাই। ছেলেবেলা হতে তার ইংরাজি লিখবার এবং বক্তৃতা দেবার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরাজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতো ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ করাতে নিজের ইংরাজি রচনা শক্তির সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায়ে হতোদ্যম হইয়া ভগিনীপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরাজি খবরের কাগজ বাহির করো, তোমার যেরকম অসাধারণ ইত্যাদি। ভূপতি উৎসাহী হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই, নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরোদমে ছুটাইতে পারিবে। শালককে সহকারী করিয়া নিতান্তই অল্প বয়সেই ভূপতি সম্পাদকের গতিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া ভোর হইয়াছিল, ততদিন তাহার বালিকা বধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফলপরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠিয়া তার চেষ্টা শূন্য দীর্ঘ দিন রাত্রের একমাত্র কাজ ছিল, তাহার কোনো অভাব ছিল না। এমন অবস্থায় সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্য লীলার সীমান্ত নীতি সংসারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগও ছিল না। কাগজের আবরণ ভেদ করে স্বামীকে অধিকার করা তার পক্ষে দুরূহ হইয়াছিল। স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাকে ভৎসনা করলে ভূপতি একবার সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজন কেউ সঙ্গিনী থাকা উচিত। ও বেচারার কিছুই করিবার নাই। শালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমাদের এখানে আনিয়া রাখো না, সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারুর নিশ্চয়ই ভারী ফাঁকা ঠেকে। স্ত্রীদের অভাবেই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ সম্পাদক এইরূপ বুঝিল এবং শালকরা মন্দাকিনীকে বাড়িতে আনিয়া সে নিশ্চিত হইল। সে সময় স্বামী স্ত্রী প্রেম উন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমাময় চিরনতুন বলে প্রতিভাত হয়। দাম্পত্যের এই স্বর্ণ প্রভামণ্ডিত প্রত্যুষকালে অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। নতুনত্বের স্বাদ না পাইয়াই উভয়ের কাছে পুরাতন পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলে তাহার দিনগুলো অত্যন্ত বোঝা হইয়া ওঠে নাই। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির বিস্মৃত ভাই অমল
থার্ড ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায় হোটেলে খাইবার খোরাকি এবং ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াত। সেই যজ্ঞ সমাধার ভার গুরুদক্ষিণা স্বরূপ ওই চারুলতা নিজে গ্রহণ করত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া বিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না। তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করত, কিন্তু কোন একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তঃপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না, একজোড়া কার্পেটের জুতো চাই, নইলে কোনো মতে পদমর্যাদা রক্ষা করতে পারছি না। চারু, হ্যাঁ তা বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করি মরি, দাম দিচ্ছি, বাজার থেকে কিনে আনো গে যাও। অমল বলিল, সেটি হচ্ছে না। চারু জুতো সেলাই করিতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করতেও চায় না, কিন্তু তার কাছে কেউ কিছু চায় না, অমল শুধু চায়। সংসারে সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজ যাইত, সেই সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল, এবং অমল যখন তাহার জুতার দরবার সম্পূর্ণ ভুলিয়া বসিয়াছে, এমন সময় একদিন সন্ধ্যাবেলায় চারু তাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন করিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছিল। বালি উড়িয়া পড়িবে সেই ভয়ে পিতলের ঢাকনায় থালা দিয়ে ঢাকা রহিয়াছে। অমল কলেজের বেশভূষা পরিত্যাগ করে মুখ ধুইয়া ফিটফাট হয়ে আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় এক জোড়া নতুন বাঁধানো পশমের জুতো সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চ স্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরো বাড়িয়া উঠিল। এখন গলা বন্ধ চাই, রেশমের রুমালে ফুল কাটা পাড় সেলাই করিয়া দিতে হইবে। তাহার বাহিরের ঘরে বসিবার বড় কেদারার তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক। প্রত্যেকবারেই চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে, প্রত্যেকবারই বহু যত্নে স্নেহে শৌখিন অমলের শখ মেটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয়নি। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নয়, প্রতিদিন স্মরণ করিয়া দেয় এবং আবদার করে। নাছোড় বান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দেবার জন্য চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে। হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়াও দেয়। কৌতুক দেখে ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্য কিছু করিতে হয় না, কেবল অমল তাকে কাজ না করাইয়া ছাড়ে না। এই যে সকল ছোটখাটো শখের খাটুনিতে তাহার হৃদয়বৃত্তির চর্চা এবং চরিতার্থতা হইত। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল, তাহাকে বাগান বলিলে অনেকটাই অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। সেই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটা কমিটি বসিয়াছে। উভয়ে মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসবে এই জমিটার উপরে একটা বাগানের কল্পনা ফলাহ করে তুলেছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে নিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল,
আর একটি ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সে প্রস্তাব উৎসাহী তো হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব, আর অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের উপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে, আর ঘাটে একটা বেশ ছোট্ট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজ লইয়া, রুল কাটাইয়া, কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয় মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করতে করতে ২০-২৫ খানা নতুন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তাহার একটা এস্টিমেট তৈরি করতে লাগলো। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাসহারা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া লইবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়া দেখে না, বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দেবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ থেকে একটা আস্ত বাগান তুলিয়া আনা হইয়াছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গ দিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে বসিল। কহিল, তাহলে বৌঠান ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে ওই টালির ছাদটা নাই না দিলি, ওটা অমনি একটা সাদাসিধে খড় চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করিয়া কহিল, তাহলে আমার ও ঘরের দরকার নেই, ও থাক। মরিস মরিস হইতে লবঙ্গ, আর কর্ণাটক হইতে চন্দন, আর সিংহাল হইতে দারচিনির চারা আনাইবার প্রস্তাব ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা থেকে সাধারণ দিশি বিলাতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই। এস্টিমেট কমাইবার এইরূপ প্রথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকেও খর্ব করা চারুর পক্ষে অসাধ্য। অমল মুখে যাই বলুক, মনে মনে তাহারও সেটা রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো, আমরা দুজনে বাগান তৈরি করে তুলবো, তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারে, তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমরা গাছের ছায়ে বসিয়া চারু অমল অসাধ্য সংকল্পের কল্পনা সুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা বা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু কহিল, পাকা আমরা খুঁজছি। লোভা মন্দা কহিল, পাস যদি আমার জন্য আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সমস্ত সংকল্পগুলির প্রধান সুখ গৌরব এই ছিল যে সেই দিকগুলো তাহাদের দুজনের মধ্যে আবদ্ধ। মন্দার আর যা কিছু গুণ থাক, কল্পনা ছিল না সে এই সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া। সে এই দুই সভ্যের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য স্বাদ বাগানের এস্টিমেটেও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং আমড়াতলার কমিটি এইভাবে কিছুদিন চলিল। বাগানের যেখানে ঝিল হইবে, যেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে, অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাহাদের সংকল্পিত বাগানে এই আমড়াতলার চারিদিকে কিভাবে বাঁধাইতে হইবে। অমল একটা ছোট্ট কোদাল লইয়া তাহার দাগ কাটিতেছিল। এমন সময় চারু গাছের ছায়ে বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করলো, কেন বেশ হতো? চারু বলল, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লিখতুম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল,
আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটি তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? মশারি জিনিসটা একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারে 15 আনা লোকের যে সৌন্দর্যবোধ নাই এবং কুৎসিতা তাহাদের কাছে কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সে কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল এবং আমাদের এই দুটি লোকের নিবৃত্তি কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারি নে? চারু অত্যন্ত উত্তেজিত হয়ে কহিল, তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল, আজ থাকবো উঠান। চারু, না, আজই দেখাতে হবে, মাথা খাও, তোমার লেখা নিয়ে এসো গো। চারুকে তাহার লেখা শোনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল, পাছে চারু না বোঝে, পাছে তাহার ভালো না লাগে, এই সংকোচে দাঁড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়ে ঘাসের উপরে পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখিয়াছিল, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দেব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের মতো মসে চিহ্নিত সমাপ্তির কথা আজও স্বপ্নেও কল্পনা করিতেছে না, ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরুচ্ছায়ায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আবার লিখতে পারো না? তুমি আবার লিখতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাক্ষী ছিল নবীনা, রসনাও ছিল নবীন। অপরাহ্নের আলোক দীর্ঘ ছায়াপাতে রহস্যময় হইয়া আসিয়াছিল। চারু বলিল, অমল, গোটা কতক আমরা পেড়ে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেব? মুড়ো মন্দাকে তাহাদের পড়াশুনা আলোচনার কথা বলিতে প্রবৃত্তিই হয় না, সুতরাং আমরা পাড়িয়া লইয়া যাইতে হইল। প্রথম পর্বের সমাপ্তি হইল। দ্বিতীয় পরিচ্ছদ খুব শীঘ্রই আসবে।